দেখো, সফলতা আর ব্যর্থতা এটা না একটাই কথা নয়, কিন্তু এটা একটা জার্নি। আগামী ১০ বছর বা ১৫ বছরে কিন্তু ই-কমার্স সাইটেই ব্যবসাটা বেশি হবে। যেমন ধরো, একটা বাচ্চা, সে যখন ক্লাস 1 এ পড়ে, সে ক্লাস 10 এ পাস করতে পারে না। তো সফলতার জার্নিটা ওরকমই। কিন্তু আমার যে শ্রেয়ান্স ক্রিয়েটিভ স্টুডিও, যেটা আমি একটা ওয়েবসাইট আছে যেটা ট্রেডভাইজারই বানিয়ে দিয়েছে। নমস্কার, টেডভাইজারের পক্ষ থেকে আমি বর্ণালী। আপনাদের সকলকে স্বাগত জানাই টেডভাইজার টক্সের নতুন একটি এপিসোডে। তবে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি একদিকে যেমন সফল ইন্টেরিয়ার ডিজাইনার, অন্যদিকে একজন হোম ডেকোর আইটেমসের শোরুমের ওনার। একদিকে যেমন সমাজসেবী, অন্যদিকে কিন্তু একজন ভীষণ কেয়ারিং মা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিসেস পালি সরকার ঘোষ, আমাদের সকলের প্রিয় পালিদি। ওয়েলকাম টু টেডভাইজার টক্স, পালিদি। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। আর অনেক, অনেক ধন্যবাদ বর্ণালী তোমাকে এবং টেডভাইজারের সমস্ত টিমকে, এই যে আমাকে তোমরা এই সম্মানটা দিচ্ছ বা আমাকে ডেকেছো তার জন্য। অনেক, অনেক ধন্যবাদ। পালিদি, প্রথমেই তুমি বলো, এই যে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান টেডভাইজার টক্স, তোমার কেমন লেগেছে? এটা আমি একটা এপিসোড দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। আর ভালো লেগেছে, আর আরো বেশি ভালো লাগছে যে এই এপিসোডে আসতে পেরে, মানে এই টেডভাইজারের সঙ্গে যুক্ত হতে পেরে। কেন, এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি। আচ্ছা। আ পালিদি, তোমার হচ্ছে ছোটবেলাটা কোথায় এবং কিভাবে কেটেছিল? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে যে আমার ছোটবেলাটা কেটেছে হচ্ছে সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলের হাবড়া বলে একটা মফস্বল শহরে। এবং সেখানে আমাদের বাড়ি ছিল। এবং পরবর্তীতে আমার বাবা ওখানে অনেক রকম, মানে ওই পরিবেশ থেকে কলকাতায় বাবা-মা চাইলেন যে ছেলেমেয়েরা কিছু করতে গেলে আল্টিমেটলি তো বড় শহরেই যেতে হবে। তো চলে আসলেন। তো আমার বাবা ক্যালকাটা পোর্টে চাকরি করতেন। তারপরে আমরা কলকাতায় শিফট করে গেলাম। কিন্তু যেটা হয়, ওই যে মফস্বল শহরটায় যে বড় হয়েছি, সেটা কিন্তু আমার জীবনে ছাপ রেখে গেছে আরকি। মানে এখনো ওই জায়গাটাকে আমি প্রচন্ড ভালোবাসি। ওখানেই আমার স্কুলিংটা হয়েছে। সেখান থেকে মানে শিলিগুড়িতে আসাটা কিভাবে, পালিদি? এবার আ আ এটা হচ্ছে কি জানো তো? এটা খুব ইন্টারেস্টিং যে আমার লাইফে না আ ডেস্টিনেশনটা বারবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ? এবং ভীষণভাবে আনপ্রেডিক্টেবল। এবার শিলিগুড়িতে আমি যখন হাবড়া থেকে এসে আমরা কলকাতায় বড় হলাম। তো পড়াশোনা যখন করছিলাম, তো আমি আ এমনিতে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ফিজিক্স আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল। তো ফিজিক্সে আমি অনার্স পাইনি। তো সেই দুঃখে আমি জেনারেল লাইনে আর পড়াশোনা বেশি করলাম না। আমি একদম একাডেমি অফ ফাইন আর্টস এ আমি ইন্টেরিয়র ডিজাইনিং, আমার স্ট্রিমই চেঞ্জ হয়ে গেল। এবং আমি ক্রিয়েটিভ মানুষ তো ছিলাম কোনো একটা সময় এবং বরাবরই। তো ইন্টেরিয়র ডিজাইনিং করতে, করতে যখন আমার নিজস্ব কাজ শুরু করলাম, এবার একটা ব্যাপার আছে, আমি না ভীষণ স্বাধীনচেতা। তো আমি কারো আন্ডারে কাজ করতে অসুবিধা হয়। তো আমি ছোটখাটো ব্যবসা তখন থেকে শুরু করেছিলাম এবং একটা সময় গিয়ে আমি কর্পোরেট ইন্টেরিয়র ডিজাইনার হই। তো কিছু, কিছু কোম্পানি আমাকে যখন ওদের নিজস্ব একটা কর্পোরেট ইন্টেরিয়র ডিজাইনার থাকে, আ যারা হয়তো একটা কোম্পানি যে রিজন গুলো আরকি, ধরো এই দিকের সবকটা আমাকে দিয়ে দিল। তো এরকমভাবে কাজের সূত্রে আমি শিলিগুড়ি এসেছিলাম। তখন সেই সময় শিলিগুড়িতে ইন্টেরিয়র ডিজাইনার মানে কি অনেক লোকই বুঝতো না, সাধারণ মানুষ। হ্যাঁ। তো এখানে একটা কাজের স্কোপ ছিল। আর আমি তো বরাবরই অ্যাডভেঞ্চারাস। তো আমি এখানে কি হতো, ওই যে কোম্পানির কাজগুলো নিয়ে আসতাম, সেই কাজগুলোর সাথে, সাথে কিছু লোকাল লোক আমাকে বলতো, "এটা ইন্টেরিয়র করে দাও।" আরে কলকাতায় ইন্টেরিয়র ডিজাইনার। তখন আমি থেকে গেলাম। মানে আমার এখানে একটা ফ্ল্যাট নেওয়া ছিল, ওখানে আমি থাকতাম এবং ইন্টেরিয়র করছি। আমি কলকাতা শিলিগুড়ি যাতায়াতের মাধ্যমে ছিল। তারপরে আমার হাসব্যান্ডের সঙ্গে দেখা হলো। ওনার একটা প্লাইউডের দোকান আছে। তো সেই সূত্রেই সম্পর্ক এবং তারপরে তো ফাইনালি আ ২০১১ তে আমরা সেটেল হই আরকি, বিয়ে করি। তো এখানে ফাইনালি আমি থেকে গেলাম আর। তারপর থেকে এখানেই। তারপর থেকে এখানে। আচ্ছা। তোমাকে যত দেখি আমি না অবাক হই। মানে মাঝে মধ্যে মানে আমি ভাবি যে তুমি এত কিছু একা হাতে কি করে সামলে ওঠো? সেটা অ্যাকচুয়ালি কি হয়, মানে এই ব্যাপারটা না আমারও মাঝে, মাঝে আমারও মনে হয়, হ্যাঁ, ভীষণ অবাক লাগে। নিজেকে ভীষণ এলিয়েন মনে হয় আরকি, হ্যাঁ, যে কিভাবে করতে পারছি। আসলে কি হয় জানো তো? মানুষের চাওয়াটা খুব বড়। মানুষ যদি চায়, মানুষ অনেক কিছু করতে পারবে। এবং মেইন যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই যে তুমি যখন একটা কাজ করবে, টাইমের যে ম্যানেজমেন্টটা তোমাকে দেখতে হবে, প্লাস প্রায়োরিটি।
এই মুহূর্তে তোমার কাছে কোন কাজটা প্রায়োরিটি বেশি? সেইটা যখন দেখবে, এবার আমি যেমন টিভি দেখি না, টিভি সিরিয়াল দেখি না, আমি মোবাইলে টাইম নষ্ট করি না। তো আমি সারাক্ষণই মানে একটা আমার লোগোতে একটা মানে আছে, আমার নিজস্ব একটা কথা আছে যে ক্রিয়েটিভ মাইন্ড নেভার স্লিপ। তো আমি ক্রিয়েটিভিটি ছাড়া বাঁচতে পারি না এবং আমি কোনো কাজ ছাড়া বাঁচতে পারি না। তো এবার যখন তুমি কাজ করবে, এটা আমি সবার জন্যই বলছি। যখন কাজ করবে, কাজটা সেই মুহূর্তে সেই কাজটা খুব ভালোভাবে করতে হবে। তাহলে দেখবে সামলে ওঠা যায়। মানে আমি ধরো যখন রান্না করব, আমি তখন রান্নাটা মানে যদি আমি তোমাকে আলু সেদ্ধ ভাতও খাওয়াই, সেটাই আমি কনসেনট্রেট করি। তো এটাতে কি হয়, মানে কাজগুলো গোছানো হয়ে যায় কোনো না কোনো একটা সময়। হ্যাঁ, নিজের উপর প্রচন্ড চাপ থাকে। কিন্তু আমি চাপ নিতে ভালোবাসি এবং নিতে একটা সময় দেখবে তোমার হ্যাবিচুয়েট হয়ে গেছে। হুম। অসুবিধা হয় না। খুব ভালো লাগলো পালিদি তোমার কথাগুলো শুনে। আমার আরো একটা জিনিস জানার আছে তোমার থেকে। তোমার কাছে এই সফলতা এবং ব্যর্থতার ডেফিনিশনটা কি? দেখো, সফলতা আর ব্যর্থতা এটা না একটাই কথা নয় কিন্তু। এটা একটা জার্নি। মানে আইদার তুমি সফলতার দিকে একটা জার্নি করবে, না হলে তুমি ব্যর্থতার দিকে একটা জার্নি করবে। এবার সফলতার জার্নিটার সাথে কি আসবে? সেখানে আসবে পরিশ্রম, দক্ষতা এবং নিয়মিত চর্চা। এবং আরো একটা আছে যে পরিশ্রমটাও খুব কঠোর পরিশ্রম। মানে একটা কথা আছে, তুমি যদি মন থেকে কিছু চাও তাহলে সেটা তুমি পাবেই। তো এইজন্য একদিনে সফল হওয়া যায় না। এবার এই যে জার্নিটাকে তোমাকে এনজয় করতে হবে। এবং তারপরে আরেকটা ব্যাপার আছে, সফলতা ডেফিনিশনটা একেকজনের কাছে একেক রকম। মানে কেউ কোটি টাকা পেয়েও হয়তো ভাবছে আমি সফল নয়। কেউ হয়তো ৳১০ তেও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো এবার ওই জার্নিটা যেতে তোমাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন টা তোমার রাখতে হবে। যে না, আমি আজকে যেখানে আছি এটাই আমি ডিজার্ভ করি। মানে আমি যেমন ধরো একটা বাচ্চা, সে যখন ক্লাস 1 এ পড়ে, সে ক্লাস 10 এ পাস করতে পারে না। তো সফলতার জার্নিটা ওরকমই কিন্তু। মানে আজকে আমি ভাবলাম আজকেই আমি সফল হয়ে যাবো তা নয় কিন্তু। ওই জার্নিটাকে তোমাকে ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করে নিজের দক্ষতা বানিয়ে তারপরে যেতে হবে। সেই সফলতার পেছনে তবেই একটা গল্প থাকবে। এবং আরো একটা কথা, যেমন ধরো অনেকে বলে যে সফল হলে সফলতার চূড়ায় যখন আমি উঠবো, সাফল্যের চূড়ায় তুমি একা হয়ে যাবে। তোমার আশেপাশে কেউ থাকবে না। এটা ভুল কথা। এটা হচ্ছে, সেটা তুমি ওই রাস্তাটা যদি চুজ করো যে আমি একাই এগোবো, তাহলে সেটা আলাদা। তোমাকে একা থাকতে হবে। আর যদি তুমি চুজ করো যে না, আমি একটা টিম ওয়ার্ক করে আমি সবাইকে নিয়ে সফল হব, সেই জায়গাটা কিন্তু আলাদা। সেখানে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন দিনের শেষে অনেক বেশি থাকবে। এবার যে বললাম যে এটা একটা জার্নি, ব্যর্থতা। ব্যর্থতা যদি কেউ চুজ করে, মানে সে হয়তো দিনের পর দিন কোনো কাজ করছে না, তার দক্ষতা নেই, তার স্কিল নেই। সে বলছে চাকরি পাচ্ছে না। আমি তো চেষ্টা করছি না। এটাই হচ্ছে ব্যর্থতা আর সফলতার মাঝখানে ডিফারেন্স, যে এটার দুটো রাস্তা। এবং তুমি ডিসিশন নেবে যে তুমি কোন রাস্তায় এগোবে। সেটাই হচ্ছে মেন কথা। বাহ! খুব ভালো। আমার আরো একটা জিনিস তোমার থেকে জানার ইচ্ছা। এই যে তোমার শ্রেয়ানস ক্রিয়েটিভ স্টুডিওটা, এটা খোলার পেছনে গল্পটা কি? দেখো, শ্রেয়ান্স ক্রিয়েটিভ স্টুডিও খোলার পেছনে গল্প একটাই ছিল, যে আমি যখন একটা ইন্টেরিয়র করছি, সেখানে কিছু আমি কিছু ইমাজিন করছি। সেই জিনিসগুলোই আমি ওখানে দেবো বা এই জিনিসটা সাজাবো। তো তখন কি হতো? সবাই যখন বলল, তুমি এনে দাও।" তো একটা জিনিস আনা, কালেক্ট করা বিভিন্ন অসুবিধার ব্যাপার। এবং আমার যে আর্ট গ্যালারি টাইপের একটা করার খুব ইচ্ছে ছিল। যেখানে আমি অনেক কিছু ক্রিয়েটিভ আইডিয়াকে পুট করতে পারবো। যেটা শুধু একটা ইন্টেরিয়র এ গিয়ে হবে না। মানে একটা সাইটে আমি একটা ইন্টেরিয়র করলাম, তাতে আমি বেশি মানুষের কাছে আমার ক্রিয়েটিভিটিকে পৌঁছাতে পারবো না। সেই সূত্র ধরেই আমি একটা আর্ট গ্যালারির মতো করতে গিয়ে শ্রেয়ান্স ক্রিয়েটিভ স্টুডিওকে মানে তৈরি করেছি। এটার ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কাছে কি? দেখো, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আ আগামী ১০ বছর বা ১৫ বছর আমাদের এখন যেটা মার্কেট যাচ্ছে, মার্কেটে মানে আমাদের ব্যবসা তো তখনই গ্রো করবে যখন তার মার্কেটটা খুব ভালো থাকবে। এবং সেই মার্কেট রিসার্চটা তোমাকে করতে হবে যে কোন দিকে মার্কেট এগোচ্ছে। লোকের কাছে টাকা আছে, লোকের কাছে সময় কম আছে। তো এখন আগামী ১০ বছর বা ১৫ বছরে কিন্তু ই-কমার্স সাইটেই ব্যবসাটা বেশি হবে। তো আমার ইচ্ছে আছে, যেমন ধরো আমাদের ক্ষমতা তো খুব সীমিত থাকে যখন আমরা ফিজিক্যালি কাজ করি। আমি শ্রেয়ান্স ক্রিয়েটিভ নিয়ে আমার পাড়াতে আমি বসলাম। এবার আমার চারপাশে ১০ টা লোক দেখছে বা ১৫ টা লোক।
এবার আমি কত লোকের কাছে পৌঁছবো? বেশি লোকের কাছে পৌঁছতে পারবো না। কিন্তু আমি এটাই আমার যে শ্রেয়ান্স ক্রিয়েটিভ স্টুডিও, যেটা আমি একটা আ ওয়েবসাইট আছে যেটা টেডভাইজারই বানিয়ে দিয়েছে। আমার ইচ্ছেই আছে ওই ওয়েবসাইটটাকে ডেভেলপ করে আমি ১,০০,০০০ লোকের কাছে পৌঁছাতে পারবো। যেটা যে এখন মিডিয়ার যুগ এবং এই ডিজিটাল মিডিয়াতেই সম্ভব। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। মানে আগামী ১০-১৫ বছর লোকে এভাবেই ব্যবসা করবে। ই-কমার্সেই জিনিস কিনবে। লোকের কাছে কোথায় খুঁজে বেড়াবে? আমি একটা জায়গায় এরকম করছি মোবাইলে, সমস্ত দেখে ফেলছি। তো সেখানেই যাবে। তো আমারও উচিত আমি সেখানেই আমার মার্কেট খুলে বসে থাকি। ঠিক আছে? এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। হুম, খুব ভালো লাগলো পালিদি। হুম। তোমার কাছে আরো আমার জানতে ইচ্ছে করে। তো তুমি তো একজন ওয়ার্কিং লেডি। তো তোমার কাছে মাতৃত্বের ফিলিংসটা কি? দেখো, মাতৃত্বের ফিলিংসটা না মানে আমার কাছে ভীষণ গ্রেট আরকি। মানে আমি ভীষণ ভালোবাসি। আ যেন মানে আমার কাছে এইটা খুব ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি একজন মহিলা মানে মেয়ে হয়ে জন্মেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে অনেকে ভয় পায়, মাতৃত্বকে ভয় পায় বা সন্তান পালনে ভয় পায়। কিন্তু দিনের শেষে একটা সময়ের পরে মানে এটা তো লাইফের একটা ফেজ। ধরো বিয়ে করা একটা ফেজ, হ্যাঁ? তো তারপরে বাচ্চা বা সন্তান পৃথিবীতে আনার ফেজ এবং আমি আ কি বলবো ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমার ২ টো সন্তান আছে। নাম্বার 1 এবং নাম্বার 2 একটা বয়সের পরে ধরো তুমি যখন মিড লাইফ এ যাচ্ছ তখন কিন্তু প্রত্যেকটা কাজের অনুপ্রেরণাই হয় কিন্তু সন্তান। মানে আমি কার জন্য রোজগার করব? একটা বাবা যখন সে বাবা হয়ে যায় সে কিন্তু বাড়ি ফেরে সন্তানের টানে। একটা মাও কিন্তু যখন ইন্সপায়ার কিছু করবে সে ভাবছে আচ্ছা আমি আমার বাচ্চার জন্য এটা কিনছি। তখন কিন্তু বউ মানে তার যে লাইফ পার্টনার তার প্রতি যতটাই মানে থাক দায়িত্ব কিন্তু তার কথা ভেবে কিন্তু রোজগার করছে না। জানে যে সে তাকে ছাড়া চলতে পারবে। ঠিক আছে? মানে একমাত্র সন্তান একটাই জিনিস যে আমাকে ছাড়া অন্ধকার জীবন এবং আ আমি এটাকে খুব এনজয় করি। এবং আরো একটা জিনিস হচ্ছে যে আমার লাইফে যেই মুহূর্তে আমি আ মানে সন্তানকে পৃথিবীতে এনেছি, সেই মুহূর্তে কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি সেই দিন থেকে আমার সন্তান। এবং আমি দিনের শেষে সমস্ত কাজ করার পরে ওদের সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি। হতে পারে ২৪ ঘন্টায় ২০ ঘন্টা আমার সাথে ওদের দেখা হয় না। কিন্তু যেটুকু টাইম দেখা হয় সেটা খুব সুন্দরভাবে কাটে। যাতে ওর জন্য একটা খুব সুন্দর মানে আ আমরা যখন পেছন ফিরি তুমি দেখবে তুমি যখন ছোটবেলার কথা মনে পড়বে তোমার খুব ভালো লাগে। তো এইজন্য আমি চাই আমার সন্তানকে একটা খুব সুন্দর মেমোরি মানে লেন দিয়ে নিয়ে যেতে, যাতে ও যখনই পেছন ফিরে দেখবে ওর যেন ওই জায়গাটা খুব ভালো লাগে। ঠিক আছে? এটাই আমার কাছে মাতৃত্ব। আরো মানে তোমার কাছে মানে যত মানে জানছি তত ভালো লাগছে। আরো কিছু জানতে ইচ্ছে করছে তোমার কাছে। তো মানে এই যে এরকম আমি দেখেছি অনেক বিবাহিত মেয়েরা আছে যাদের জীবনে কিছু করার ইচ্ছা আছে। হুম। মানে যারা বিয়ে হয়ে যাওয়ার কারণে সেটা আর করে উঠতে পারছে না। আবার অনেক যেরকম মায়েরাও রয়েছে মানে তাদের সন্তান হয়ে যাওয়ার পর তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছে না। তো তাদের মানে অনুষ্ঠানটির শেষে তুমি যদি তাদের হয়ে কিছু বলো? দেখো এটা একটা মানে এটা আমাদের সমাজে না একটা খুব মানে একটা সমস্যার জায়গা। হ্যাঁ? যে ওয়ার্কিং মেয়েরা অনেক সময় কাজ করতে পারে না। তাদের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে পরিবার। হ্যাঁ? তো একদিক থেকে আমি ভীষণ মানে লাকি বলতে পারো যে আমি মানে আমার যে হাসব্যান্ড সে ভীষণভাবে মানে এই ব্যাপারটা সাপোর্ট করে এবং আমার পরিবারও। তো এবার কি হয়, দেখো আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বউ হয়ে এসেছি এবং যেখানে অনেক বড় পরিবার এবং সেই পরিবারে আমাকে অনেক দায়িত্ব নিতে হয়। তো আমি একটাই কথা বলব যে উম একটা বিবাহিত মেয়ে তখনই কাজ করতে পারবে তার পরিবারের সাপোর্টের জন্য। তো তাকে ওই বুদ্ধিটা লাগাতে হবে যে পরিবারের সাপোর্টটাকে কিভাবে আনা যায়। এবার যখনই তার সন্তান হয়ে যাচ্ছে, সে যখন বাইরে কাজ করতে যাবে, তাকে কিন্তু পরিবারের সাপোর্টটা নিয়ে চলতে হবে। এবং আমার অনেক বন্ধুরাও আছে যারা আমাকে হয়তো বলে যে, "আমি কেন এত দায়িত্ব নিই?" কিন্তু আমি দেখেছি দিনের শেষে আমি যেই মানুষগুলোর প্রতি দায়িত্ববান হয়েছি, সেই মানুষগুলো কিন্তু আমার প্রতিও আমার বাচ্চাকে কেয়ার করছে। আমার অনেক রকম মিটিং থাকে, যেখানে আমি হয়তো ভুলেই গেছি যে আমার বাচ্চা আছে, তাকে খাওয়াতে হবে। আমি ঘন্টার পর ঘন্টা হয়তো সাইটে রয়েছি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির লোক কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছে। শুধু নট অনলি আমার শ্বশুর-শাশুড়ি। আমার যে আরো রিলেটিভরা রয়েছে, আমরা একটা বাড়িতে অনেকে মিলে থাকি। সেখানে কিন্তু সবাই দায়িত্ব নিয়ে বাচ্চাকে করছে। তো এইটা কখন আসবে? যখন তুমি সামনের জনের জন্য কিছু করবে।
তো আজকালকার কি হয়, অনেকেই আছে, অনেক ওয়ার্কিং লেডি বলো বা অনেক আমাদের চেনা জানাই আছে, যারা দায়িত্ব নিতে ভয় পায়। তো দায়িত্ব নিতে ভয় পাচ্ছে বলে তারাও স্বপ্ন পূরণ করতে পারছে না কেন? এবং আরো একটা কথা বলবো যে স্বপ্ন পূরণ করতে গেলে স্বপ্ন দেখাটা খুব দরকার এবং সেই স্বপ্নটার পেছনে দৌড়াতে হবে। হতে পারে তোমার প্রতিকূল অবস্থা ৪ দিকে। তাও তোমাকে তার মাঝখানে ১০ মিনিট হলেও নিজের স্বপ্নের কথা ভাবতে পারবে। যখনই তুমি ভাববে, খুব সিরিয়াসলি ভাববে, তখন দেখবে রাস্তা একটা ছোট আশার আলো হলেও বেরোবে। এবং অনেকেই করছে, অনলাইনে ব্যবসা করছে। ছোট বাচ্চা অনলাইনে ব্যবসা করছে। ভালো লাগে। আমি খুব সাপোর্ট করি তাদেরকে। শেয়ার করি সমস্ত কিছু। তার কারণ হচ্ছে চেষ্টাটা করতে হবে। আর আমি না ছোটবেলা থেকে যেটা মনে করেছি এবং আমাদের যে পারিবারিক শিক্ষা, সেখানে মেয়ে বলে আলাদা করে কিছু দেখানো হয়নি। আমরা ছোটবেলা থেকেই জানতাম আমাদেরকে কাজ করতে হবে। সেলফ ডিপেন্ডেবল হতে হবে এবং আমার মা ভীষণভাবে মানে এরকম ছিলেন, সেলফ ডিপেন্ডেবল ছিলেন। তো আমি জানতাম যে ১৮ বছর বয়স হয়ে যাওয়া মানে এটা আমার মনে হয় যে ১৮ বছর বয়স হয়ে যাওয়া মানে একটা ছেলে বা একটা মেয়ে নিজেকে বহন করার ক্ষমতাটা যেন হয়ে যায়। রোজগার যেন শুরু করে দেয়। ৳১০ করুক, ৳৫ করুক, টিউশনি পড়াক। কিন্তু কিছু টাকা সে নিজে রোজগার করুক। তাহলে সেটা একটা ছেলে বা একটা মেয়ের জন্য ভীষণ দরকার এবং আমি অনেককে দেখেছি যে হাসব্যান্ড মারা যাওয়ার পরে তারা কিছু করতে পারছে না। অন্ধকারে পড়ে গেছে। সে যদি ১ম থেকেই কিছু করত, সময়টা নষ্ট না করত, তাহলে কিন্তু তাকে এই দিনটা দেখতে হতো না। তো আমি সবাইকেই বলব যে চেষ্টা করো, স্বপ্ন দেখো। কোথাও না কোথাও রাস্তা তোমার বেরোবেই এবং চারপাশের মানুষজনকে তোমাকে ম্যানেজ করতে হবে। সেই টেকনিকটা কিন্তু তোমার নিজের। যে কিভাবে ম্যানেজ করব, সেইটুকু তো বুদ্ধি তোমাকে নিজেই বের করতে হবে যে আমার বাড়ির লোককে আমি কিভাবে বুঝিয়ে আমি রাস্তায় আসতে পারবো। আমি বাড়ি থেকে বেরোতে পারবো। সেটা তার তো নিজস্ব ব্যাপার। এবং অনেকে কি হয় চেষ্টার আগেই মানে হাত উঠিয়ে দেয়। চেষ্টাটা করে না। তো আমি বলব চেষ্টা করো। চেষ্টা করলে সমস্ত কিছু হবে এবং হতে পারে যদি আমার এই কথাতে কেউ কিছু একটু চেষ্টা করে তাহলে আমার নিজেকে ভীষণ, ভীষণ লাকি ভাববো আরকি। খুব ভালো লাগলো পালিদি তোমার সাথে কথা বলে এবং তোমার অভিজ্ঞতাগুলো সম্পর্কে জানতে পেরে। তো আমার আরো কিছু জানতে ইচ্ছে করছে। কিন্তু যেহেতু আমরা অনুষ্ঠানটি শেষ করব, তো আমি এই সুবর্ণ সুযোগটা যেন আমি আবারও পাই। হ্যাঁ, ধন্যবাদ। আর আমারও ভালো লাগবে আমি যদি এই টেড টকস এ আবার আসতে পারি। আ আর আমার মানে কি বলবো উইশ রইলো তোমাদের পুরো টিমের জন্য যেন এই প্রোগ্রামটা অনেক, অনেক সফলতা পাক। তো আপনারাও যদি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের টেডভাইজার টকস এর অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হন এবং পেজটি ফলো করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই।